আমৃত্যু ভালোবাসি তোকে। সিজন ১, পর্ব সংখ্যা ৩৩-৩৪। লেখনীতে সালমা চৌধুরী। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। মেঘ তাড়াহুড়ো করে আইসক্রিম শেষ করেছে। দুশ্চিন্তায় আইসক্রিমটাও শান্তিমতো খেতে পারেনি। এক দৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আবিরের দৃষ্টি যেন অন্য কোথাও। আবির নিবদ্ধ আকাশের পানে চেয়ে আছে। রাস্তার পাশে থাকা লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে আবিরের চোখে মুখের উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে। বিকেলে আসার সময় যতটা উৎফুল্ল আবির ভাইকে মেঘ দেখেছিল, এই আবির ভাই যেন অন্য কেউ। চোখে মুখে চিন্তার ছাপ। মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির শোণিত কণ্ঠে বলে উঠল, এই পৃথিবীতে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা। সেই মায়ের লাশ দেখা বা ছোঁয়ার অধিকার যদি কোনো সন্তানের না থাকে, তাহলে সেই সন্তানের পৃথিবীতে বেঁচে থাকেও মৃত। তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকেও মৃত। মেঘ ভুরু কুঁচকালো। আবির ভাই কি বলছে, কি বুঝাতে চাইছে কিছুই বুঝতে পারছে না সে। আবির অসীম দূরত্ব থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, যে মানুষটাকে দেখে এসেছিলি তিনি আর কেউ নয়, তোর, আমার, আমাদের সবার একমাত্র ফুপি। এই কথা শোনামাত্র মেঘের রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার অবস্থা হয়ে গেছে। মেঘ চিৎকার দিয়ে উঠল, কি? আবির সরুনেত্রে তাকিয়ে আছে। মেঘের চোখ যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। চোখে মুখের অবিশ্বাসের ছাপ। এই কথা কখনোই বিশ্বাসযোগ্য নয়। জন্মের পর থেকে মেঘ জেনে এসেছে তাদের বাবা চাচা ৩ জন। ১৮ বছর পর হঠাৎ করে ফুপি আসবে কোথা থেকে? অচমকে এমন কথা শুনলে অচমকে এমন কথা শুনলে বিশ্বাস হবে না, এটাই স্বাভাবিক। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমি জানি তুই বিষয়টা এত সহজে মানতে পারবি না, কিন্তু কিছু সত্য কঠিন হলেও মানতে হবে। মেঘের দম বন্ধ হয়ে আসছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এতক্ষণ যাবৎ কত প্রশ্নই মাথায় ঘুরছিল। এক মুহূর্তে যেন সব প্রশ্ন উধাও হয়ে গেছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি কি আমার সাথে মজা করতেছেন? প্লিজ সত্যি বলুন, উনি কে? আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে বলল, তোর সাথে কি আমার মজার সম্পর্ক? আর সিরিয়াস বিষয় নিয়ে আমি মজা কেন করব? ওনার নাম মাহমুদা খান, আমি না। নাম শুনে কি মনে হচ্ছে তোর? মেঘ এখনো অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ঢোক গিলে ভারী কণ্ঠে বলল, আপন ফুপি? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, হ্যাঁ। আলী আহমদ খান এবং মোজাম্মেল খানের একমাত্র বোন, এবং ইকবাল খানের একমাত্র বড় বোন। মেঘের দোকান দিয়ে হিজাবের ওপর দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে। নিঃশ্বাস আটকে আসছে বারবার। আবির ভাই তো মজা করার মানুষ না। আর ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছে না যে উনি মজা করছেন। আর বিয়েতে ওই মহিলার আচরণে বুঝিয়ে দিয়েছিল ওনার সাথে গভীর কোনো সম্পর্ক আছে। তাহলে কি উনি সত্যি সত্যিই ফুপু হন? এত বড় কথাটা কোনোদিনও ও শুনল না, কিন্তু কেন? মেঘ চিন্তা ভাবনা করে প্রশ্ন করল, এত বছরে কোনোদিন তো ওনাকে আমাদের বাসায় যেতে দেখেনি। আব্বুদের আপন বোন হলে বাসায় কেন যান না? আবির মৃদু হাসল। ভরাট কণ্ঠে বলল, ওনাকে বাসায় যেতে দেখবি কিভাবে? তোর জন্মের প্রায় 10 বছর আগে উনি খান বাড়িতে ছেড়েছেন। 27 বছর হবে ওই বাড়িতে পা পড়েনি ওনার। মেঘ ভুরু কুঁচকে প্রশ্ন করল, কেন, কি হয়েছিল? আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো, ফুপি যখন ভার্সিটিতে পড়াশোনা করত, তখন ফুপির একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুরো ঘটনাটা আমি জানি না, তবে বাসায় বিষয়টা জানাজানি হয়ে গেছিল। তখন আমার আম্মুর নতুন বউ। বছর খানেক হবে আম্মুর বিয়ে হয়েছে। তোর আম্মুর তখনও বিয়ে হয়নি। ফুপির এই ঘটনা জানার পর আব্বু আর চাচ্চু ফুপিকে মেরে একটা রুমে 3 মাসে দরজা বন্ধ করে আটকে রেখেছিল। তখন দাদু বেঁচে ছিলেন, তবে অসুস্থ ছিলেন, কথাও বলতে পারতেন না। আম্মু দাদুর যত্ন করত, আবার ফুপির দেখাশোনাও করত। ফুপি আম্মুর হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু আম্মুর কিছু করার ছিল না। 3 মাস ফুপির ওপর দুই ভাই অত্যাচার করেছে যেন ওই ছেলেকে ভুলে যাই। এক পর্যায়ে ফুপি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা করে ফুপিকে কিছুটা সুস্থ করার পর ফুপি বাড়ি থেকে চলে গিয়েছিল। ভাইদের অত্যাচারে সে যে বাড়ি ছেড়েছে, আর কোনোদিন বাড়িতে ঢুকতে পারেনি। বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফুপাকে বিয়ে করে বছরখানেক ঢাকাতেই ছিল। চিঠির মাধ্যমে আম্মুর সাথে কয়েকবার যোগাযোগও করেছিল। ফুপি বাড়ি ছাড়ার 1 বছরের মাথায় দাদু মারা গেছেন। ভাগ্যক্রমে তখন মেজো মামা আমাদের বাসায় ছিল।
ঢাকায় চাকরির পরীক্ষা দিতে আসছিল। আম্মু মেজ মামাকে ফুপির বাসার ঠিকানা দিয়ে দাদুর মৃত্যুর খবর পাঠাইছিল। এই কথা আব্বুরা কেউ জানতো না। ফুপি ফুপা দুইজনে আসছিল দাদুকে দেখতে। তখন আসিফ ভাইয়া ফুপির পেটে ছিল। খানবাড়ির চৌকাঠে পা রাখতে আব্বুর চোখ পড়ে দরজায়। চিৎকার দিয়ে ১ সেকেন্ডে দাদুর লাশ চাদর দিয়ে ঢেকে রান্নাঘর থেকে দা নিয়ে বের হয়েছিল। যদি ফুপি চৌকাঠ পার হওয়ার চেষ্টা করে তাহলে খুন করে ফেলবে। বাড়ি ভরা মানুষ থাকায় আব্বুকে আর চাচুকে সবাই আটকিয়ে রাখছিল। না হয় সেই দিন খোঁড়াখুঁড়ি হয়ে যেত। কত কত মুরব্বীরা উপস্থিত ছিল, কিন্তু আব্বুর মাথা সেই দিন কেউ ঠান্ডা করতে পারেনি। দাদুর লাশ ছোঁয়া তো দূর, ফুপি লাশ কেউ দেখতে পর্যন্ত পারেনি। লাশ দাফন করে বাড়িতে পা রেখে প্রথম প্রশ্নটা করেছিলেন, আমিনারে খবর দিছে কে? মায়ের মৃত্যুর শোকে থেকেও সেদিন হাজার গুণ বেশি তীব্র ছিল ওনার রাগ। কোনোভাবে জানতে পারছে আম্মু খবর পাঠাইছে। সেই দিন সেই অবস্থাতে আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। অথচ ফুপি ওনারই মায়ের পেটের বোন। সেই বোনকে খবর দেওয়ায় শাস্তিস্বরূপ আম্মুকে ২ মাস নানার বাড়িতে থাকতে হয়েছিল। একদম সংসার ভাঙার পর্যায়ে চলে গেছিল। তখনকার সময়ে সংসার ভাঙা আব্বুর পক্ষে বা নানা বাড়ির মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তারপর নানা, বড় বাবা, আত্মীয়-স্বজনরা অনেক বুঝিয়ে ২ মাস পরে আব্বুকে বাসায় নিয়ে আসছে। আব্বুর শর্ত একটাই ছিল, আর কোনোদিন ফুপির সাথে যোগাযোগ করতে পারবে না। নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়ে সেই শর্ত মেনে নিয়েছিল আম্মু। মেজ বাবা ফুপির বাসায় গিয়ে সব ঘটনা বলে আসছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত ফুপির সাথে বাসার কারোর যোগাযোগ নেই। মেঘ এতক্ষণ যাবৎ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়েছিল। নিজের বাড়িতে এত বড় রহস্য লুকিয়ে আছে, অথচ সে কিছুই জানে না। আবির গলা খেকিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুই আমায় পাষাণ হিটলার বলিস, অথচ আমার থেকেও বড় বাপের হিটলার এত বছর যাবৎ খানবাড়িতে রাজত্ব করে আসছে। যাদের কথার ওপর কারো কথা চলে না, যাদের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। ফুপি নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অপরাধে মায়ের লাশ দেখার অধিকারটা পর্যন্ত হারিয়েছেন। ২৮ বছর যাবৎ বাবার বাড়িতে পা রাখতে পারেন না। কত নিষ্ঠুর হলে মানুষ এমন কাজ করতে পারে? মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করল, আপনি ফুপিকে কিভাবে চেনেন? আবির শ্বাস ছেড়ে পুনরায় বলা শুরু করলো, আমি ওনার সম্পর্কে জানতাম না। ছোটবেলায় একবার আম্মু পুরাতন জিনিসপত্র বের করেছিলেন। তখন একটা অ্যালবাম বের হয়েছিল। আমি অ্যালবামটা খুলে দেখেছিলাম, আম্মু আব্বুর বিয়ের ছবি থেকে শুরু করে দাদা দাদু চাচুর মোটামুটি অনেকের ছবি ছিল। যেহেতু ছোট ছিলাম, আগ্রহ নিয়ে ছবিগুলো দেখছিলাম আর সবাইকে চেনার চেষ্টা করছিলাম। হঠাৎ কয়েকটা ছবি চোখে পড়ে। ছবিগুলো দেখে চিনতে পারছিলাম না বলে আম্মুকে জিজ্ঞেস করছিলাম। আম্মু কিছু বলার আগে আব্বু রুমে চলে আসছিল। আব্বু আমার হাত থেকে অ্যালবামটা নিয়ে আমাকে পড়তে বসতে বললেন। আমি চুপচাপ পড়তে বসতে চলে গেলাম। এই বিষয়টা আর ভাবিনি। তার কয়েক বছর পর দেশ ছাড়ার আগে আব্বু আম্মুর কিছু কাগজপত্রের দরকার ছিল। আমি তখন আব্বুর ফাইলে কাগজ খুঁজছিলাম। তখন একটা ফাইল চোখে পড়ে। ওই ফাইলের সার্টিফিকেট, ছবি, আরও কিছু কাগজপত্র ছিল। মাহমুদা খান আমিনা নামটা আমি প্রথমবার সেখানেই দেখছিলাম। বাবা মায়ের নামের জায়গায় দাদা দাদুর নাম লেখা ছিল। ছবিগুলো দেখে ছোটবেলায় অ্যালবামে দেখা ছবিগুলোর কথা মনে হয়েছিল। আমি সেখান থেকে একটা ছবি নিয়ে গেছিলাম। আম্মুকে একবার জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু আম্মু বলেছিলেন আম্মু কিছু জানে না এই বিষয়ে যেন আর কোনোদিন কাউকে কিছু জিজ্ঞেস না করি। তখন কিছুদিন আমার মাথায় বিষয়টা ঘুরছিল। পরে ভাবছি হয়তো মারা গেছেন, তাই আম্মু জানে না বা জিজ্ঞেস করতে না করছেন। বিষয়টা সেখানেই ভুলে গেছিলাম। কিন্তু ছবিটা যে আমি কাগজপত্রের সাথে চলে গেছিল এটা আমি জানতাম না। ওইখানে গিয়ে ছবিটা দেখে ফেলতেও ইচ্ছে করছিল না, তাই আব্বু আম্মুর ছবির সঙ্গে রেখে দিয়েছিলাম। তবে কোনোদিন এই বিষয়টা নিয়ে ভাবিনি। কথাগুলো শেষ করে আবির একটু থামলো। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে আস্তে করে বলল, তারপর? গত বছরের শেষের দিকে জান্নাত আর আসিফ ভাইয়াকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তখন রাকিব আমাকে আসিফ ভাইয়ার ফেসবুক আইডি পাঠাইছিল। ওইখানে কাভার ফটোতে একটা ছবি ছিল। কেন জানি আমার ছবিতে থাকা মহিলাটাকে খুব পরিচিত মনে হতেছিল। আমি রাকিবকে বলে আসিফ ভাইয়ার বায়োডাটা সংগ্রহ করি। ওইখানে আমি দ্বিতীয়বারের মতো নামটা দেখি, মাহমুদা খান আমিনা। সেখানে প্রথমবারের মতো আমি বড়সড় ধাক্কা খাইছিলাম। আমি সবকিছু খুঁজে সেই পুরনো ছবিটা বের করে বারবার ফেসবুকের ছবিটার সাথে মিলিয়েছিলাম। অস্থিরতায় সেই দিন প্রায় মরতে বসেছিলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করাতে কষ্ট হচ্ছিল যে আমার একজন ফুপি আছে, তাও আবার জীবিত।
সেই দিন পরিস্থিতি সামলানোর বিন্দুমাত্র শক্তি ছিল না আমার। সেই রাতে তানভীর আর রাকিবকে আসিফ ভাইয়ের বাসায় পাঠাইছি। আমার ফুপির সাথে সেই দিন প্রথমবারের মতো ফোনে কথা বলেছিলাম। নাম পরিচয় বলার পর ওনার সে কি কান্না! তানভীরকে আঁকড়ে ধরে অনেক কেঁদেছিল। ফুপি ২৮ বছর চেপে রাখা সব কান্নায় পরিণত হয়েছিল। তারপর বেশ কয়েকবার কথা হয়েছে ওনার সাথে। বারবার জিজ্ঞেস করেছি ঘটনা বলতে, কিন্তু কিছুই বলেননি। বলেছেন আমি দেশে ফিরলে বলবে। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই আমি তানভীর আর রাকিব ওনাদের বাসায় গিয়েছিলাম। ওখানে গিয়ে সব ঘটনা শুনেছি। মেঘ আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে। মেঘ পুনরায় প্রশ্ন করল, জান্নাত আপুর কি ঝামেলা হয়েছিল? আবির এতক্ষণ গম্ভীর থাকলেও এবার একটু হাসার চেষ্টা করলো। ধীর কণ্ঠে শুধালো, তেমন কিছু না। মেঘ আস্তে করে বলল, প্লিজ বলুন। আবির না চাইতেও বলল, খুপিরা এত বছর যশোর ছিল। গত বছর ভাইয়ের চাকরি হবার পর সপরিবারে ঢাকা আসছে। কোনো এক অনুষ্ঠানে ভাইয়া জান্নাতকে দেখছে। ভাইয়ার জান্নাতকে ভালো লাগছে। কোনোভাবে খবর নিয়েছে জান্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। সেই থেকে প্রায় প্রায় ভার্সিটির আশেপাশে জান্নাতকে ফলো করত, কিন্তু কোনোদিন কথা বলেনি। ৬ মাস শুধু দূর থেকে ফলো করেই গেছে। একদিন সাহস নিয়ে কথা বলতে আসছিল, যদিও কথা বলতে পারেনি, কিন্তু সেটা রাকিবের কান পর্যন্ত পৌঁছে গেছিল। রাকিব ২-৩ দিন খেয়াল করে বিষয়টা আমায় জানাইছিল। রাকিবের ভাইয়াকে পেটানোর চিন্তাভাবনা ছিল। আমাকে জানানোর পর আমি বলছিলাম ছেলেটার একটু খোঁজ নিতে, যদি সমস্যা মনে হয় তাহলে পেটাতে। রাকিব খোঁজ নিয়ে জানতে পারছে ভালো জব করে, অফিসের সবার সাথে নম্রভদ্র আচরণ করে। সেখান থেকে ফেসবুক আইডি সংগ্রহ করে আমায় দিছিল। যাকে পেটানোর প্ল্যান ছিল সে আমার ভাই হয়ে গেল। যখন জানতে পারছে ভাইয়া জান্নাতকে পছন্দ করে, তখন রাকিব আর বাধা দেয়নি। তবে রাকিবের একটা কথা ছিল, আমি দেশে না ফিরলে আর ফুপিরা পুরো ঘটনা না জানলে আর ফুপির পুরো ঘটনা না জানলে সে জান্নাতের বিয়ের সিদ্ধান্ত নেবে না। ধীরে ধীরে জান্নাত আর ভাইয়ের মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক হয়েছে। আমি দেশে ফিরলাম। ভেবেছিলাম দেশে ফিরেই ওদের বিয়ে দেব, কিন্তু দেশে আসার পর তোর কোচিং টিউশন থেকে খবর নিয়ে দেখলাম তোর পড়াশোনা নাজেহাল অবস্থা। এভাবে চললে চান্স পাবি না। তোর পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য একজন মানুষ দরকার ছিল। তখন জান্নাতের কথা মাথায় আসে, আর জান্নাতকে আনি। জান্নাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেহেতু রাকিবের, আর রাকিব আমার বেস্ট ফ্রেন্ড, তাই বিয়ের আলোচনা হওয়ার আগেই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু অফিসিয়াল কাজে ভাইয়াকে ৬ মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। ভাইয়া চাইতেছিল বিয়ে করে বউ নিয়ে কয়েক মাস ঘুরে তারপর যাবে, কিন্তু তোর অ্যাডমিশন টেস্টের থেকে আমার কাছে তাদের বিয়ে গুরুত্বপূর্ণ ছিল না। আমি রাজি না হওয়াই বলে ভাইয়া ঘোরাঘুরির প্ল্যান বাদ দিয়ে বলেছে শুধু বিয়েটা করবে। বিয়ের পর তোকে যত ইচ্ছে পড়াতে। কিন্তু আমার কথা হলো, একবার বিয়ে হলো মানে জান্নাতের মাথায় সংসারের চিন্তা ঢুকবে। তখন তোর প্রতি তার দায়িত্ব কমে যাবে। এটা তো আমি কখনোই হতে দেব না। ভাইয়া যখন বুঝতে পারছে আমায় মানাতে পারবে না, তখন জান্নাতকে বোঝানো শুরু করেছে। কিন্তু জান্নাত তো আমায় বা রাকিবেরকে সবই বলে। জান্নাতের মাথা যাতে না খেতে পারে, সেজন্য ২-১ মাস যাবৎ জান্নাতের সঙ্গে ভাইয়ের যোগাযোগ বন্ধ রেখেছি। রাকিব নতুন করে সিম কিনে জান্নাতকে দিয়েছে। যেদিন রাতে তুই আমায় কল দিয়েছিলি, সেই দিন আমি, রাকিব আর তানভীর ফুপিদের বাসায় ছিলাম। বিয়ের কথাবার্তা বলতে গেছিলাম। তুই চান্স পেলেই বিয়ে হবে, এরকমটাই শর্ত ছিল। কিন্তু রাতে ফেরার পর তোর খাতা ভর্তি হাবিজাবি লেখা দেখে আমার মাথায় রক্ত উঠে গেছিল। যার জন্য আমি এত কিছুর বিরুদ্ধে লড়তেছি, সে কিনা পড়াশোনাটাকে গুরুত্বই দিচ্ছে না। সেই রাগে সেদিন খাতা পুড়িয়েছিলাম, যাতে তুই পড়াশোনায় মনোযোগ দিস। যাদের সামনে বারবার গর্ব করে বলেছি আমার মেয়ে চান্স পাবেই, চান্স না পেলে আমি তাদের মুখোমুখি হতে পারতাম না। তারা মুখে কিছু বলুক বা না বলুক, মনে মনে হলেও বলতো, এত কিছু করেও তোর মেয়ে চান্স পেল না। এই কথাটা পৃথিবীর কোনো মানুষের যাতে বলতে না পারে, সেই জন্য আমি তোকে সারাক্ষণ পড়ার কথা বলতাম। আলহামদুলিল্লাহ, তোর চেষ্টা আমার ইচ্ছে পূরণ হয়েছে। আল্লাহ আমার আশা পূরণ করেছেন, আর তোকেও অসংখ্য ধন্যবাদ। মেঘের গলায় আটকে থাকা নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসলো। মেঘের আড়ালে মেঘকে নিয়ে কত কত ঘটনা ঘটেছে। আবির ভাইয়ের গত ৪ মাসের করা আচরণগুলো বারবার মনে হচ্ছিল। আবির রাশভারী কণ্ঠে আবার বলে উঠল, সবাই জানে খান বংশের বড় ছেলে আমি। চাচাতো ভাই বোনদের মধ্যে আমি বড় হলেও সত্যিকার অর্থে আসিফ ভাইয়া আমাদের মধ্যে সবার বড়, আর আমি দ্বিতীয়।
পরিস্থিতি মোকাবেলা করতে বা আমি সফল হতে পারবো কিনা জানি না। তবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ফুপির সাথে আমাদের বাসার সম্পর্ক ঠিকঠাক করার। একটু থেমে আবার আবির বলল, জানিস মেঘ, এই দুজন মানুষের জন্য আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। তাদের রাগ আর অনাদেয় কর্মকাণ্ডর ফলাফল ভোগ করতে হয় বাকি সদস্যদের। ফুপির মতো কাকামণির জীবনে সুখ শান্তিও কেড়ে নিয়েছে এই মানুষগুলো। কাকামণি ঠান্ডা মেজাজের মানুষ হওয়ায় আর শুধুমাত্র ভাই বলে হয়তো এখনো সম্পর্ক ঠিক আছে, না হয় ফুপির মতো অবস্থা কাকামণিরও হতো। কাকামণি সবার সামনে প্রাণোচ্ছল থাকে ঠিকই, কিন্তু ওনার ভিতরটা সবচেয়ে বেশি বিধ্বস্ত। ফুপি তো তবুও ভালোবাসার মানুষকে পেয়েছেন, কাকামণি তো তাও পেল না। মেঘের মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে লক্ষাধিক প্রশ্ন, কিন্তু সেসব প্রশ্নের উত্তরে শুধু বাবা চাচার নামই উঠে আসবে। কাকামণির জীবনের ইতিহাস শোনার ইচ্ছে নেই তার, তাই এই বিষয়ে প্রশ্ন করল না। নিজের আব্বু আর বড় আব্বু এতটাই পাষাণ, এটা ভাবতেই মেঘের কষ্ট হচ্ছে। মেঘ বিভোর হয়ে স্মৃতি মনে করায় ব্যস্ত। আবির ভাই ফেরার পর থেকে যা যা ঘটেছে সব মনে করার চেষ্টা করছে। হঠাৎ মাথায় আসলো, আবির ভাই যে বারবার বাবা চাচার মুখের ওপর কথা বলেন, তারা যদিও আবির ভাইকে, এটুকু ভেবেই মেঘ থেমে গেল। চিন্তিত স্বরে বলল, আপনি আব্বু বা বড় আব্বুর মুখের ওপরে আর কথা বলবেন না প্লিজ। নিজের প্রতি প্রেয়সীর দুশ্চিন্তা দেখে আবির আনমনে হেসে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, আমি যদি কথা না বলি তাহলে ওনারা ওনাদের মর্জি মতো সবকিছু করবেন। ওনাদের সকল ইচ্ছে পূরণ করা আমার পক্ষে সম্ভব না। আমি কারোর প্রিয় হয়ে থাকতে চাই না। আমি তাই করব যা আমার করতে ইচ্ছে করবে। মেঘের শীতল চাহনি দেখে আবির রাশভারী কণ্ঠে বলে উঠল, তোকে আগেও বলেছি, এখনো আবার বলছি, কখনো কারো মন রাখার চেষ্টা করবি না। ঠিক সেই কাজটাই করবি যেটা তোর মন করতে চাইবে। বিষয়টা ছোট হোক বা বড়, আগে নিজের মনকে প্রায়োরিটি দিবি। আর ফুপির বিষয়টা ভুলেও কাউকে বলবি না। বাড়িতে কাউকে এই বিষয়ে কোনো প্রশ্নও করবি না। তোকে জানানো দরকার ছিল, তাই জানিয়েছি। আজকের পর থেকে বুঝে শুনে পাগলামি করবি, কারণ আমি চাই না তোর পাগলামিকে সিরিয়াসলি নিয়ে কেউ তোর মনে আঘাত করুক। কথা শেষ করে মেঘকে নিয়ে বাড়ি ফিরছে আবির। মেঘের মনে আজ কোনো অনুভূতি নেই। এই যে এতদিনে জান্নাত আপুকে নিয়ে এত দুশ্চিন্তা করলো, সেই জান্নাত আপু সম্পর্কে তার ভাবি হয়ে গেছে। বাড়ির রহস্য না জানলে আজ মেঘ আবিরকে নিজের মনের কথা বলেই দিত। কিন্তু তার বাড়ির মানুষ যে ভালোবাসার জাতশত্রু, তারা কোনোদিন মানবে না আবির ভাইয়ের প্রতি যে অসম্ভব দুর্বল সে। আবির ভাইকে এই জীবনে কি আদৌ পাবে? আবির বাইক চালাচ্ছেন আর মনে মনে ভাবছে, আমার জীবনটা কেন এমন হলো? তোর প্রবল অভিমান আমায় দেশ ছাড়তে বাধ্য করেছিল। 6 বছর যাবৎ আমি নিজের উপলব্ধি জমিয়েছি, সেই সুদীর্ঘ অভিসন্ধি বাস্তবায়নের সুযোগটাও পেলাম না আমি। ভেবেছিলাম দেশে ফিরে তোর কাছে আমি চিত্তের অব্যক্তি প্রণয় প্রকাশ করব। এত বছরে তোকে ঘিরে কত লক্ষাধিক স্বপ্ন দেখেছি, সেই সব স্বপ্নের কথা জাহির করব। গত 6 বছর শুধু একটাই পরিকল্পনা করেছি, কিভাবে তোকে আমাতে আসক্ত করব। 3 মাসের মধ্যে তোকে আমার বউ করে নেব, এই দৃঢ় প্রকল্পে নিজেকে প্রস্তুত করেছিলাম। কিন্তু এই ঘটনা আমায় ছিন্ন বিচূর্ণ করে দিয়েছে। গত 1 বছর যাবৎ আমি নিজের সঙ্গে লড়াই করছি। তোকে উপেক্ষা করার বিন্দুমাত্র শক্তি আমার ছিল না। দেশে ফিরে প্রথমবার তোর লালিত মুখমণ্ডল আর মায়াবী আঁখি দেখে এক মুহূর্তের জন্য নিজেকে উন্মাদ মনে হয়েছিল। ইচ্ছে হয়েছিল খানবাড়ির সব নিয়মনীতি বিনাশ করে হলেও তোকে আমার করে নেই, কিন্তু আমি পারিনি। আজও আমি তোকে ভালোবাসি বলতে পারছি না। তুই পরিবার ছাড়তে পারবি না, আর আমি তোকে। নিজেকে প্রতিষ্ঠিত করা ছাড়া আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। তোকে পাওয়ার জন্য যতটুকু যোগ্যতা অর্জন করা দরকার, আমি ঠিক ততটুকুই যোগ্য হব। তারপরও আমার তোকেই লাগবে। আমার তোকে পাওয়ার ইচ্ছে যতটা প্রবল, তোর মনেও আমাকে পাওয়ার সেই শানিত ইচ্ছে জাগাতে হবে। পরিস্থিতি যতই কঠিন হোক, তোর আমার প্রতি প্রগাঢ় আস্থা থাকতে হবে। তুই আমার হলে আমি পুরো দুনিয়ার সঙ্গে লড়তে পারবো, কিন্তু তোকে না পেলে আমার প্রণয়ের পরিণতি হবে মৃত্যু। বাসার সেই মোড়ে মেঘকে নামিয়ে আবির ঠান্ডা কণ্ঠে বলল, যা বলছি তাই মাথায় রাখিস। সামনে তানভীর আছে, ওর সঙ্গে বাসায় যাবি। বাসায় কেউ কিছু জিজ্ঞেস করলে তোর কিছু বলার প্রয়োজন নেই। যা বলার তানভীর বলবে। জান্নাতের বিয়ের কথা কাউকে বলিস না, আর অতিরিক্ত দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করিস না।
ফুপির সাথে সম্পর্কটা আমি ঠিকঠাক করার চেষ্টা করব। তুই সাবধানে থাকিস। তানভীর বাসার কাছেই মেঘের জন্য অপেক্ষা করছিল। মেঘকে নিয়ে বাসায় ঢুকেছে। ড্রয়িং রুমে দুই ভাই বসে আছেন। মেঘ আর তানভীরকে দেখে মোজাম্মেল খান প্রশ্ন করলেন, কোথায় গেছিলা? মেঘ তানভীরের মুখের দিকে তাকাতেই তানভীর বলল, তুই রুমে যা। ভাইয়ের কথা মতো মেঘ রুমে চলে গেছে। ওরা দুই ভাই মেঘকে এমনভাবে আগলে রাখে যেন বাড়ির কেউ কিছু বলতে পারে না। বড়রা কিছু বললে কষ্ট বেশি পাবে, কিন্তু তানভীর যেহেতু ছোট থেকে শাসন করে, তাই ভাইয়ের শাসন মেঘের এখন সয়ে গেছে। তানভীর যা কথা বলার তাই বলে রুমে চলে গেছে। মেঘ ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। বিকেল থেকে এত এত ঘটনার সম্মুখীন হতে হয়েছে যেগুলো মাথায় স্থির হতে একটু সময় লাগবে। মেঘের আবেগ অনুভূতি সব বিলীন হয়ে গেছে। আবির ভাইয়ের বলা প্রতিটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা কথা বারবার মনে হচ্ছে, এইবারে প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। ফুপির বিষয় জানার পরে মেঘের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। 4 মাসে প্রেমানুভূতি প্রকাশ করার আগেই সব শেষ হয়ে গেল। আবির ভাইয়ের প্রতি যে আকাশসম প্রলয় লীলা, সবই ফিকে হয়ে গেছে। ফুপি আর কাকামণির মনের কতই না কষ্ট। এইসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। আবিরের জন্য অপেক্ষা করার শক্তিটুকু আজ ছিল না। আবির মেঘকে নামিয়ে দিয়ে আবার বিয়ের প্রোগ্রামে গেছে। রাকিবের বেস্ট ফ্রেন্ড হিসাবে এ সময় আবিরকে রাকিবের পাশে থাকা খুব প্রয়োজন। রাকিবের একমাত্র বোন জান্নাত। রাকিবের আরেকটা ছোট ভাইও আছে, তবে বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা একটু বেশি তীব্র হয়। সপ্তাহখানেক হয়ে গেছে, কিন্তু মেঘের মাথা থেকে ফুপির ঘটনা কোনোভাবেই যাচ্ছে না। যতবার আব্বুকে আর বড় আব্বুকে দেখে ততবারই মনে হয় ওনারা হিটলারের থেকেও নিকৃষ্ট। এতদিন আবির ভাইকে হিটলার বলায় নিজে অনুতপ্ত হচ্ছে। এখন আর মেঘ আগের মতো আবিরকে জ্বালায় না, আবিরের রুমে যায় না, অনুভূতি প্রকাশের চেষ্টাও করে না। আব্বু আর বড় আব্বুকে দেখলে যতটা রাগ হয়, আবির ভাইকে দেখলে ঠিক ততটাই কষ্ট হয়। আজ তানভীর প্রোগ্রামে ব্যস্ত। হঠাৎ করে ফোনে কল বাজতেছে। ফোন বের করে অবাক চোখে তাকাই। বন্যা কল দিছে। প্রোগ্রাম থেকে বের হয়ে এক পাশে গিয়ে ফোন রিসিভ করলো। বন্যা বলল, আসসালামু আলাইকুম। তানভীর বলল, ওয়ালাইকুম আসসালাম। বন্যা বলল, ভাইয়া, আপনি কি বাসায়? ভাইয়া ডাকতে কতবার না করেছি তোমায়। সরি, আর ভাইয়া বলবো না। মেঘের কি কিছু হয়েছে? আমি কল দিলে রিসিভ করে না, হঠাৎ রিসিভ করলেও ঠিকমতো কথা বলে না। বোনও একটু মানসিক চাপে আছে, কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কি হয়েছে? বন্যা মনে মনে ভাবছে, আল্লাহই জানে আবির ভাইকে নিয়ে আর কোনো ঝামেলা হলো কিনা। তানভীর বলল, তেমন কিছু না। তোমার কি খুব দরকার? কিছু বলার থাকলে আমায় বলতে পারো, আমি বনুকে জানিয়ে দেবনে। বন্যা আমতা আমতা করে বলল, ওই রকম কিছু না, কথা হইতেছে না তাই চিন্তা হচ্ছিল, এই জন্য আপনাকে কল দিলাম। তানভীর ঠান্ডা কণ্ঠে শুধালো, আর কোনো কারণ নেই? বন্যা আস্তে করে বলল, না মানে আছে। তানভীর ধীর কণ্ঠে বলল, বলো। বন্যা ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করল, আজকে কি আপনার একটু সময় হবে? তানভীর ভুরু কুঁচকে প্রশ্ন করল, কেন? বন্যা একটু থেমে বলল, আপনার সাথে দেখা করা যাবে? আপনি মেঘকে নিয়ে আসলে ভালো হতো, যদি আপনার সময় হয় আর কি। তানভীর জানালো, বনুর মনের অবস্থা খুব একটা ভালো না, তারপরও আমি জিজ্ঞেস করবো নে। বনু না আসলে আমি কি আসতে পারবো, নাকি দেখা করতে হলে বনুকে নিয়ে আসতেই হবে? বন্যা কিছু বলছে না দেখে তানভীর আবার বলল, আমি বিকেলে কল দিব তোমায়, রাখছি এখন। তানভীর ফোন রেখে আবিরকে কল দিল। আবিরের কড়া নিষেধ, মেঘকে এখন কোথাও নিয়ে যাওয়া যাবে না। মেঘের মন মেঘকেই ঠিক করতে হবে। সব বিষয়ে আবির বা তানভীর মেঘকে সাহায্য করতে পারবে না। তানভীর কি করবে বুঝতে পারছে না। মেঘকে জিজ্ঞেস না করলে, মেঘের মতামত না নিলে, পরবর্তীতে বন্যা বিষয়টা জানলে তানভীরকে ভুল বুঝবে। আবার মেঘ যদি ঘুরতে যেতে রাজি হয়ে যায়, তাহলে আবার আবির তো তানভীরকে মেরেই ফেলবে। দোটানা কাটিয়ে শেষমেশ মেঘকে কল করল তানভীর। মেঘ তখন উপন্যাস পড়ায় ব্যস্ত। বাসায় শুয়ে বসে থেকে আর ভালো লাগছে না। ফোন চাপতে গেলেও আবির ভাইয়ের আইডি আসে সামনে। আবির ভাইকে দেখলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। পড়াশোনার চাপ নেই, বাড়ির কারো সাথে কথা বলতে ভালো লাগে না। চুপচাপ শুয়ে বসে থাকলে বারবার শুধু ফুপির কথাই মনে পড়ে। এইসব কিছু কাটাতে আবির ভাইয়ের দেওয়া উপন্যাসের বইগুলোই পড়া শুরু করেছে।
বেশিরভাগ সময় উপন্যাসই পড়ে। উপন্যাস পড়ার আরেকটা অন্যতম কারণ হলো নিজেকে সবার থেকে আড়ালে রাখা। তানভীর ২-৩ বার জিজ্ঞেস করেছে ঘুরতে যাবে কিনা, কিন্তু মেঘের ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। বোন রাজি না হওয়াতে তানভীরের জন্য ভালোই হয়েছে, আবিরের কাছে বকা খেতে হয়নি। কিন্তু বন্যা দেখা করবে কিনা কে জানে। বিকেলের দিকে প্রোগ্রাম শেষ করে তানভীর বন্যাদের বাসার গলি পর্যন্ত গিয়ে বন্যাকে কল দিল। বন্যা কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে একটা শপিং ব্যাগ হাতে নিয়ে আসলো। তানভীরের সাথে একা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না বলেই মেঘকে আনতে বলেছিল, কিন্তু মেঘ এলো না, অথচ তানভীর এসে দাঁড়িয়ে আছে। তাই বাধ্য হয়ে বন্যা বেরিয়েছে। ঘন্টাখানেক তানভীরের সাথে বাইকে ঘুরেছে, কিন্তু একবারের জন্যও তানভীরকে স্পর্শ করেনি। সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছে বন্যা আর তানভীর। বন্যা আশেপাশে একবার তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। তারপর হাতে শপিং ব্যাগটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো আপনার জন্য। তানভীর বিস্মিত সমেত তাকিয়ে বলল, আমার জন্য? বন্যা ওপর নিচ মাথা নাড়ল। কিন্তু কেন? আপনি আমায় ২ বার ট্রিট দিয়েছেন, গিফটও দিয়েছেন। আমারও তো উচিত চান্স পাওয়ার খুশিতে আপনাকে কিছু দেওয়া। তানভীর শপিং ব্যাগটা নিজের কাছে এগিয়ে নিল। র্যাপিংয়ে মোড়ানো একটা বাক্স খুলতেই চোখে পড়ল একটা কালো চেইনের ঘড়ি। অনেক সুন্দর ডিজাইনের, মোটামুটি দামিও। তানভীর ঘুরিয়ে ফিরিয়ে ঘড়িটা দেখে বলল, ঘড়িটা অনেক সুন্দর, কিন্তু আমি তো ঘড়ি পরি না। বন্যা আস্তে করে বলল, ছেলেদের হাতে ঘড়ি থাকলে ভালো লাগে, তাই নিয়েছি। আপনি ঘড়ি পরেন কিনা তা তো আমি জানতাম না। ব্যাপার না, পছন্দ করে এনেছো তার জন্য ধন্যবাদ। এই বলে তানভীর ঘড়িটা হাতে নিল। শপিং ব্যাগে আরেকটা সুন্দর ওয়ালেট আর ঘড়ির বাক্স শপিং ব্যাগে রেখে খাওয়া দাওয়া করে বন্যাকে বাসার কাছে পৌঁছে দিয়ে তানভীর বাসায় আসছে। আবির ড্রয়িং রুমে বসে কফি খাইতেছিল। তানভীরের হাতে ঘড়ি দেখে কপাল কুঁচকে ঠাট্টা স্বরে বলল, কারোর জন্য কেউ একজন তার ইচ্ছের বিরুদ্ধে কত কাজই না করছে। অবশ্য এইসব দেখতে ভালোই লাগছে। তানভীর ঘড়ি পরা হাতটা নিজের পিছনে লুকিয়ে মন খারাপ করে বলল, মজা করছো? আবির সশব্দে হেসে উঠল। তানভীর গাল ফুলিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। আবির সোফায় বসে সেদিকে তাকিয়ে হেসেই যাচ্ছে। বেশ কিছুদিন কেটে গেল। খাবার টেবিলে দেখা হয় মেঘ আবিরের। মেঘ ২-১ বার আবির ভাইয়ের দিকে তাকায়। চোখাচোখি হলে চোখ নামিয়ে নেয় মেঘ। আবির সকালে খেয়ে অফিসে চলে যায়। মিমার আদিও স্কুলে চলে যায়। মেঘ বাসায় একা একা থাকে। প্রতিদিন বিকেলে ছাদে যায়, গাছগুলোর দেখাশোনা করে। বাকি সারাদিন আবির ভাইয়ের দেওয়া উপন্যাসের বই পড়ে। ২টা উপন্যাস শেষ করে ফেলেছে। তৃতীয় উপন্যাসটা যত পড়ছে, মেঘের মনের ভেতর প্রেমানুভূতি তত সক্রিয় হতে শুরু করেছে। ফিকে হয়ে যাওয়া অনুভূতিরা আবারও জাগ্রত হচ্ছে। আবির ভাইয়ের প্রতি ভালোবাসার টানে ২৮ বছরে গত হয়ে যাওয়া ইতিহাসকে পেছনে ফেলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। হয়তো আবির ভাইকে পাওয়ার স্বপ্ন পূরণ হবে, নয়তো সারা জীবন আবির ভাইকে একতরফা ভালোবেসে যাবে। তবুও মুখ লুকিয়ে আবির ভাইকে এড়িয়ে চলবে না। রাত ১১টার দিকে মেঘের তৃতীয় উপন্যাস পড়া শেষ হয়েছে। সেই থেকে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে। গত কিছুদিন যাবৎ আবির ভাইয়ের বাড়িতে আসা যাওয়াতে মেঘের বিশেষ কোনো নজর ছিল না। বাইকের শব্দ শুনে বেলকনিতে যেতে ইচ্ছে হয়নি তার। আজ এতদিন পর মেঘ আবির ভাইয়ের জন্য বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে, অথচ আবির ভাই ফিরছে না। আবির ইদানিং অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে ঘন্টাখানেক পর আবার বের হয়। ফিরতে ফিরতে রাত ১২টা বেজে যায়। যেহেতু মেঘ আবিরের সাথে কথা বলে না, আবিরের জন্য অপেক্ষা করে না, তাই আবির নিজের মতো করে চলাচল করে। ১২টার দিকে আবির বাসায় ফিরেছে। আবিরকে দেখে মেঘ বেলকনি থেকে মিষ্টি করে হাসলো। এতদিন পর আজ মেঘের মুখে একটু হাসি ফুটেছে। আবির বাইক থেকে সেই দৃশ্য দেখলো কিনা কে জানে। আবির নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে। মেঘ চুপি চুপি ড্রয়িং রুমে আসছে। এত রাতে কেউ সজাগ নেই। টেবিলের ওপরে আবিরের জন্য খাবার ঢেকে রাখা হয়েছে। মেঘ খাবারগুলো দেখছে। এর মধ্যে আবির নিচে নামলো। মেঘের থেকে কয়েক পা পিছনে দাঁড়িয়ে ডাকলো, কি করছিস সেখানে? আবিরের কণ্ঠ শুনে আতঙ্কে ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘ। মেঘ আবিরের চোখাচোখি হতে আবির একটানা ২ বার ভুরু নাচালো। মেঘ নিঃশব্দে হেসে উঠল। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেয়সীর মুখে হাসি দেখে আবিরের মনে এক মুহূর্তে শান্ত হয়ে গেছে। আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে স্বস্তির করার চেষ্টা করলো। মেঘ মাথা নিচু করে বলল, আপনি এগুলো দিয়ে কিভাবে খাবেন? আপনাকে একটা ডিম ভেজে দেই? মেঘের এমন কথায় আবির চোখ মেলে তাকালো। ভারী কণ্ঠে জবাব দিল, কোনো প্রয়োজন নেই, আমি খেতে পারবো।
আবির ভারী কণ্ঠে বললেও মেঘের সেসবে মাথা ব্যথা নেই, কারণ তার মাথায় উপন্যাসের প্রেমালাপ ঘুরপাক খাচ্ছে। সে আবার বলল, আপনি তো বলেছিলেন পরীক্ষার পর রান্নাঘরে যেতে পারবো। পরীক্ষা তো শেষ, এখন কি যেতে পারবো না? আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, তোর কি ডিম ভাজি খেতে ইচ্ছে করছে? আমি করে নিয়ে আসবো? মেঘ ডানে বামে মাথা নেড়ে বলল, আমি ভাজবো। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, তুই ডিম ভাজতে পারিস? মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল, আম্মুরা ডিম ভাজার সময় আমি দেখেছি। আবির পুনরায় বলল, তোর ভাজতে হবে না, তুই বস, আমি ডিম ভেজে নিয়ে আসছি। মেঘ শক্ত কণ্ঠে বলল, না, আমি আনবো। আবির ধমক দিতে গিয়েও থেমে গেল। মেয়েটা এতদিন পর আবিরের সঙ্গে কথা বলতে আসছে, ধমক দিলে মনে কষ্ট পাবে, তাই ধমক দিতে পারছে না। আবার ডিম ভাজতে পাঠাতেও সাহস পাচ্ছে না। আবির দুপা এগিয়ে থমকে দাঁড়ালো। সেখান থেকে ঘুরে এসে চেয়ার টেনে বসলো। পকেট থেকে ফোন বের করে কিছু একটা চেক করছিল। একবার রান্নাঘরে তাকাচ্ছে, একবার ফোনে। দুবার ডেকে বলছে, তুই কি পারবি নাকি আমি আসবো? মেঘ দুবারই উচ্চস্বরে বলেছে, পারবো। কিন্তু আবিরের কলিজা কাঁপছে। প্রথমবার মেঘ রান্নাঘরে রান্না করতে গেছে, পেঁয়াজ কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে। কয়েকবার রান্নাঘরে দেখে যেই না ফোনের দিকে মনোযোগ দিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যেই মেঘ চিৎকার দিয়ে উঠেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি এখন মোটামুটি আগের তুলনায় সুস্থ, তবে ঠান্ডাটা এখনো কমেনি। তোমাদের সাথে একটা আঞ্চলিক ভাষায় কথা বলি, নাক দিয়ে এখনো ফুটা পড়া কমেনি, বুঝছো? যাই হোক, তারপরেও ভয়েস দিচ্ছি। আচ্ছা, তোমরাও কি আমার মতো হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে পছন্দ করো? আমি কিন্তু হুমায়ুন আহমেদের উপন্যাসের অনেক বড় ফ্যান। আমার জীবনের প্রথম উপন্যাস ছিল হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা উপন্যাসটা। সেই থেকে আমি তার ফ্যান হয়ে গেছি। তো হুমায়ুন আহমেদের অনেক ফেমাস একটা চরিত্রের নাম হচ্ছে হিমু। আমি চাচ্ছিলাম তোমরা যদি চাও, তাহলে আমি তোমাদের সাথে হিমু সিরিজটা শুরু করতে চাচ্ছি। হিমু সিরিজের অলরেডি কয়েকটা বই আমি পড়েছি। আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। মানে হিমুকে এতই ভাল লাগছে, হিমুর কিছু কিছু কাণ্ডকারখানা দেখে আমি এত পরিমাণে হাসছি। তোমরাও যদি শোনো, তোমরাও অনেক মজা পাবা আশা করি। যাই হোক, আমি চাচ্ছিলাম তোমাদের সাথে হিমু সমগ্রটা শুরু করতে। এখন তোমরা কি বলো? তোমাদের মতামত জানাও। আর এই আমৃত্যু ভালোবাসি তোকে এবং অবরুদ্ধ নিশীথ, এই ২ টা উপন্যাসে শেষ করব। আর তোমরা কি জানো, উপন্যাস জগতে নতুন আরেকটা উপন্যাস আসছে, ধ্বংসাত্মক প্রেম। ওই উপন্যাসটা আমি শুরু করতে ভয় করছি। দেখা গেল আমি শুরু করলাম, আর লেখিকা আমার চ্যানেলে স্ট্রাইক মেরে একদম আমার চ্যানেল জগৎ থেকে হারা দিল। ওইজন্য আমি ভয় পাচ্ছি। তবে যদি এরকম কোনো সমস্যা না হয়, তাহলে আমি ছাড়বো। আর যদি এরকম সমস্যা হওয়ার চান্স থাকে, তাহলে আমি একটা নতুন একটা YouTube চ্যানেল খুলবো, সেইখানে ছাড়বো তোমাদের জন্য। তোমরা কি বলো? কমেন্ট করে মতামত জানাও এবং আমার জন্য বেশি, বেশি করে দোয়া করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং তোমাদের সামনে আবারও নতুন, নতুন উপন্যাস নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।